আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম আজকের সেশনে। আজকের সেশনে হচ্ছে আমাদের মূলত আমরা সফটওয়্যার ডিলিংস স্টার্ট করব আজকের থেকে। গতদিন হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ক্রিয়েট করতে হয়। সো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের হচ্ছে কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেখানে হচ্ছে 5টি বৈশিষ্ট্য বা 5টি ক্যাটাগরি। এই 5টি ক্যাটাগরি আমরা সবসময় মনে রাখবো যে আমরা যখনই কোনো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ক্রিয়েট করব, আমাদের এটার জন্য সে প্রজেক্টে আমাদের এই কয়েকটি সাবজেক্ট ম্যাটার থাকতে হবে। ফার্স্ট হচ্ছে প্রজেক্ট রিলেটেড, দেন সাব প্রজেক্ট, সাব নেটওয়ার্ক, অ্যাক্টিভিটি এন্ড সাব অ্যাক্টিভিটি। এই ক্যাটাগরিতে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম, তারপরে হচ্ছে আমাদের এটা একটা কমন ডেসক্রিপশন বা যে কোনো অ্যাক্টিভিটিস আমরা এইভাবে হচ্ছে ব্রেকডাউন করে থাকবো। অ্যাডমিনিস্ট্রেশন, দেন মোবিলাইজেশন, দেন প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, টেস্টিং এন্ড কমিশনিং এন্ড ফাইনালি ডিমোবিলাইজেশন। এবং তার আন্ডারে মূলত হচ্ছে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটি বা সাব অ্যাক্টিভিটি গুলো থাকবে। যেমন কনস্ট্রাকশনের আন্ডারে আমাদের কি কি কাজ আছে, যেহেতু এটা বিল্ডিং এর কথা বলা হয়েছে, সাইড ওয়ার্ক, ফুটিং, ফ্লোর স্ল্যাব, মেশিনারি, স্টিল, রুফ স্লব, ইন্টেরিয়র ফিনিশ। এইভাবে হচ্ছে মূলত আমাদের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করতে হয়। আমাদের প্রজেক্টে আমরা যে ওয়ার্কটা আমরা করব সেটা হচ্ছে আমাদের একটা 2 স্টোরিড বিল্ডিং। এই 2 স্টোরিড বিল্ডিং এর এগেইনস্টে হচ্ছে আমরা আমাদের এখন এমএস প্রজেক্টের একটা প্রোগ্রাম এস্টাবলিশ করব, বা এমএস প্রজেক্টে আমাদের শিডিউল, বেসলাইন শিডিউল প্রিপারেশন করব। তো এই এখানে কি কি কাজ আছে সেটা আমরা দেখব। তার আগে আপনাদের সাথে একটু বলে রাখি, আমি আপনাদের গ্রুপে এই দুইটি ফাইল আমি শেয়ার করেছি। একটা হচ্ছে বিওকিউ এবং আরেকটা হচ্ছে 2 স্টোরিড বিল্ডিং। এই দুইটা হচ্ছে আমি এখানে শেয়ার করে রেখেছি। তো এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরেও এটা ওপেন করলে আপনারা এই ইনফরমেশন গুলা পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে হচ্ছে আমাদের একটা 2 স্টোরিড বিল্ডিং আছে, রাইট? একটা হচ্ছে রাইট সাইড এলিভেশন এবং এবং লেফট সাইড এলিভেশন। এবং রাইট সাইড লেফট সাইড এলিভেশনে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এটা কি সাধারণত এটা হচ্ছে আমাদের উইন্ডো। এটা হচ্ছে টয়লেটের উপরে আমাদের যে ছোট ভেন্টিলেশন উইন্ডো থাকে সেটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ফিট উপরে যে হচ্ছে আমাদের একটা স্ল্যাব আছে, তার উপরে আবার 10 ফিট উপরে তার একটা উপরে আমাদের আর একটা স্ল্যাব আছে। ওকে, দেন আমরা যদি এটাকে ক্রস সেকশন করে থাকি, ক্রস সেকশন করলে আমরা দেখতে পাবো এরকম। সো এখানে দেখতে পাচ্ছি এই উইন্ডোটা, পিছনের সাইডে একটা উইন্ডো আছে এবং এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াল আছে। এখানে আরেকটা উইন্ডো আছে, এখানেও আমাদের উইন্ডো আছে। মাঝখানে এটা দরজা আছে, 7 ফিটের দরজা। এখানে হচ্ছে আমাদের দরজা আছে, বাট দুই দরজার মাঝখানে এখানে আবার একটা উইন্ডো দেখতে পাচ্ছি। দেন এটা হচ্ছে আমাদের ফ্লোর স্ল্যাব। দেন এখানে হচ্ছে আমাদের আর একটা ডোর আছে, আমরা দেখতে পাচ্ছি 7 ফিটের। ওকে, দ্যাটস অল। লেটস গো ফর দ্য নেক্সট পেজ। নেক্সট পেজে কি আছে, আমাদের এখানে ফ্রন্ট এলিভেশন। যদি সামনে থেকে আমরা দেখি দেখি তাহলে এটা কেমন দেখা যাবে। আচ্ছা, একটু প্রসিড করার আগে আমি একটা ইনফরমেশন নিয়ে নিতে চাচ্ছি। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বাইরে কেউ আছে কিনা? আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বাইরে কেউ আছেন আমাদের জি সাথে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি একটু এই বিষয়ে কথা বলতে চাই। জি আমি বলেন। আমি তো আসলে সফটওয়্যার প্রজেক্টে কাজ করি। এটা আমার জি, আসলে খুব বেশি বোধগম্য হচ্ছে না আর কি। তারপর আপনাদের সাথে দেখছি আর কি। আচ্ছা। ভাইয়া আমিও আছি। আমি আসলে সেক্টরে আছি আর কি, মার্চেন্ডাইজিং ওকে, রোলে আছে। আমার একটা প্রশ্ন থ্যাংক ছিল ইউ। ভাইয়া, আমরা সফটওয়্যার যে আপনার প্রশ্ন শোনা যায়নি, কথা শোনা যাচ্ছে না শামসুল ভাই। সফটওয়্যার আপনার কথা শোনা এমএস যায় না, প্রজেক্টে আপনারা কেউ কি শুনতে সমস্যা। পেরেছেন? জি জি, আমি আরিফ। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এখন হ্যালো। শোনা যাচ্ছে, বলেন। না, আমি বলছিলাম যে এমএস প্রজেক্টে সফটওয়্যার প্রজেক্ট গুলো কিভাবে টাস্ক গুলো করা হয়, ইনকর্পোরেট করা হয়, বা এমএস প্রজেক্টে কিভাবে এগুলাকে ট্র্যাকিং করা হয়, শিডলিং করা হয়, এটা যদি আপনি এই লেকচারের কোন একটা ফাঁকে বা পরে যদি দেখিয়ে দেন আমাদের জন্য সুবিধা হবে আর কি। ওকে, কোনো সমস্যা নেই।
জি। প্রথমত হচ্ছে আমি আশা করব বা শামসুল ভাই, ফার্স্ট অফ অল আমরা যেভাবে আগাচ্ছি একটু চেষ্টা করেন আমাদের সাথে যাওয়ার জন্য। ওকে। কারণ হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, কারণ ড্রয়িংটা হচ্ছে আমি কেন এক্সপ্লেন করতেছি শুধুমাত্র আপনারা যে দুইজন বললেন যে আপনারা ব্যাকগ্রাউন্ডের না, দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু এক্সপ্লেন দ্য ড্রয়িং। কারণ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য এই ড্রয়িং বোঝা কোনো অসুবিধা না, কারণ খুবই সহজ একটা ড্রয়িং, এটা তারা এমনিতেই বুঝতে পারতেছে। বাট আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য হচ্ছে এক্সপ্লেন করার, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি ওপেন করলে আপনি জি, কিছু লেখাগুলো রিডিং ঠিক আছে। রিডিং পড়েন, দ্যাটস এনাফ। এখানে আপনার টেকনিক্যালিটি বা ডিটেলস বোঝার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি জাস্ট এটাকে ওপেন করেন, ওপেন করে শুধু রিডিং গুলো পড়েন। এখানে কি লেখা আছে? এখানে স্ল্যাব লেখা আছে, মানে এই বরাবর হচ্ছে আমাদের একটা স্ল্যাব আছে। এটা কি বলছে? ফ্রন্ট এলিভেশন, মানে সামনে থেকে যদি আমরা বিল্ডিংটা দেখি তাহলে বিল্ডিংটা দেখতে কেমন দেখাচ্ছে, সেই ইনফরমেশন গুলো এখানে দেখানো আছে। এখানে আমাদের উইন্ডো আছে, এখানে কি হচ্ছে? গ্রুপ লেভেল ইন গ্রুপ ইন প্লাস্টার। ওকে, এখানে আমাদের একটা প্লাস্টার আছে কিন্তু এখানে গ্রুপিং করা আছে। এটার মানে একটু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, যদি না দেখতে চান তাতে অসুবিধা নেই, দেখার দরকার নেই, আমরা এই পরিমাণ ডিটেলস যাব না আমাদের ক্লাসে, লেকচারে। দেন এখানে হচ্ছে আমাদের কি আছে? রিয়ার এলিভেশন। এই এলিভেশন গুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে কি, আমরা বিল্ডিং এ আমরা যখন কাজ করি তখন কি আমাদের বিল্ডিং এর একটা লেআউট থাকে, রাইট? সেই লেআউটটা যখন আমরা দেখি বা প্ল্যানটা যখন দেখি তখন আমরা বুঝতে পারি যে বিল্ডিং এর কোন জায়গায় হচ্ছে আমাদের কোন ধরনের রুম আছে, কোথায় হচ্ছে আমাদের কলাম আছে। সেটা মূলত হচ্ছে এই পেজ নাম্বার 3। আপনি এখানে যদি দেখেন, এখানে হচ্ছে আপনার ফুটিং এর ডিটেলস এখানে প্রোভাইড করা আছে, এখানে কলাম ফুটিং প্ল্যান। মানে এখানে দেখেন চার কোনা করে যে অংশটা আছে, এই চার কোনাটা হচ্ছে আপনার এক একটা ফুটিং, এবং মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আপনার কলাম, যেটা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে এক্সটেন্ড হবে। ওকে, তারপরে এখানে এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা হচ্ছে আমাদের সেই গ্রেড বিম। ওকে, দ্যাটস অল। এবং এর মাঝখানে হচ্ছে আমাদের কিছু ডাইমেনশন দেয়া আছে, ঠিক আছে? নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজ হচ্ছে, এটা শুধুমাত্র হচ্ছে আমাদের এক্সকাভেশন প্ল্যান, যে আমরা কোথায় কোথায় এক্সকাভেট করব কোন অংশে। তো এখানে টোটাল হচ্ছে আমাদের ডাইমেনশন এবং হচ্ছে লোকেশন দেখানো হচ্ছে। এই লোকেশন অনুযায়ী আমাদেরকে এই অংশটা হচ্ছে আমরা এখন এক্সকাভেট করব। সেটা হচ্ছে আমাদের এক্সকাভেশন প্ল্যান। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট পেজ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন বিল্ডিংটা ক্রিয়েট করব তখন হচ্ছে মাটির নিচ থেকে হচ্ছে আমরা কম বেশি সবাই সচরাচর যারা রাস্তাঘাটে চলাফেরা করে আমরা দেখি যে বিল্ডিং কিভাবে আসলে কনস্ট্রাকশন হচ্ছে। সো বিল্ডিং কনস্ট্রাকশনটা বোঝা অনেকটা সহজ, আমরা খুব সহজে, এই জন্য হচ্ছে আমাদের মূলত এই প্রজেক্টটা নিয়ে কাজ করা। এখানে দেখেন শিডিউল অফ ফুটিং, এই শিডিউল অফ ফুটিং এর ডিটেলস ইনফরমেশন দেখানো আছে। এখানে কি দেখানো আছে? আমাদের যে টিপিক্যাল কলাম ফুটিং, আমাদের এক্স এবং ওয়াই দেখানো আছে, এক্স এবং ওয়াই দেখানো আছে। এই এক্স এবং ওয়াই এখানে দেখানো আছে যে কত ফিট বাই কত ফিট সাইজ, ঠিক আছে? এই এক্স এবং ওয়াই হচ্ছে আমরা এক্সকাভেট করব। এইটা এক্সকাভেট করার পরে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ভার্টিক্যালি আমাদের কলাম উঠবে। এই কলামটা কিভাবে উঠবে? প্রথম হচ্ছে আমাদের এখানে ছোট কংক্রিটের একটা প্রলেপ থাকবে 4 ইঞ্চি, যেটাকে হচ্ছে আমরা বলি পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট। তার উপরে মূলত হচ্ছে আমাদের ড্যাম্প প্রুফিং বা আমাদের হচ্ছে এটাকে কি বলে, আপনার পানি নিরোধক, অথবা হচ্ছে এটাকে আমরা টার্মাইক, যাতে হচ্ছে কোনো পোকামাকড় না ধরে, সেই ধরনের কাজটা ফার্স্ট করে ফেলবো। এই কাজটা করার পরে তারপর আমাদের কি করতে হয়? তারপর হচ্ছে এই যে কলাম দেখতে পাচ্ছি এখানে, মাঝখানে যে রিভার গুলো আছে এগুলাকে হচ্ছে আমরা স্টিল রড বলে, রাইট? আমাদের হচ্ছে এই লোহার যে বার গুলা থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে সেট আপ করে থাকি। সেট আপ করা হয়ে গেলে তারপরে এই বাইরের যে শেপ, এই শেপ অনুযায়ী হচ্ছে আমরা কাঠ দিয়ে, বাঁশ দিয়ে এবং এছাড়াও কি স্টিলের ফর্মওয়ার্ক দিয়ে একটা ফর্মওয়ার্ক করি, যেটাকে হচ্ছে আমরা আহ স্টিল ফর্মওয়ার্ক হিসাবে নিতে পারি, অথবা কাঠ দিয়ে, আমাদের প্র্যাকটিস আছে কাঠ দিয়ে এই ফর্মওয়ার্কটা তৈরি করা হয়। এই বাইরে এটা একটা ফর্মওয়ার্ক তৈরি করা হয়, তৈরি করার পরে তারপরে কি এর ভিতরে কংক্রিট পোরিং করা হয়। কংক্রিট পোরিং করার পরে তারপরে কি করতে হয়? আমরা দেখি যে কংক্রিটটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে আমরা দেখি সবসময়
পানিতে ভিজিয়ে রাখা হয় অন্তত কমপক্ষে 7 দিন, কন্টিনিউয়াস 7 দিন আমরা ভিজিয়ে রাখার চেষ্টা করি। ভার্টিক্যাল ওয়াল হলে আমরা সকাল বিকেল সবসময় হচ্ছে ভিজানোর চেষ্টা করি যাতে সেটা আর্দ্র থাকে। আর যখন ফ্ল্যাট হয় তখন কি আমরা পন্ডিং মেথডের মাধ্যমে পন্ডিং করে সেখানে হচ্ছে আমরা কিউরিং করে থাকি। এই যে পানি দিয়ে আটকায় রেখে দেওয়া হয় সেটাকে হচ্ছে আমরা কি বলি? কিউরিং, রাইট? কিউরিং করা হয়। কিউরিং করা হয়। দেন আমরা হচ্ছে পরবর্তী স্টেপে আমাদের যে কংক্রিটের ধাপ থাকে সেই ধাপে আমরা চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করা আছে F1, F2, F3, F4, F5, F6। তো আপনি যদি এখানে আসেন, এখানে আপনি দেখেন এই কলামের ভিতরে লেখা আছে F2, F1, 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 F1। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ড্রয়িং এর কোথায় কোথায় হচ্ছে আমাদের কোন ডাইমেনশনে এক্সকাভেট করতে হবে। F1 যদি থাকে তাহলে সেখানে এক্সকাভেশন করতে হবে 12 ফিট বাই 12 ফিট, F2 থাকলে 10 ফিট বাই 10 ফিট, দেন F3 হলে 8 ফিট বাই 8 ফিট, F4 হলে 6 ফিট 6.5 7 ফিট বাই 7.5 ফিট, F6 হলে 8 ফিট বাই 8 ফিট। এইভাবে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই এক্সকাভেশন করতে হবে, রাইট? তো এই এক্সকাভেশনটা হচ্ছে আমাদের মূলত এই এক্স বাই ওয়াই এখানে দেখতে পাচ্ছেন। এই এক্সকাভেশনটা মূলত হচ্ছে এই টেবিল অনুযায়ী আমরা করে ফেলবো। আচ্ছা, নেক্সট পেজে হচ্ছে আমাদের কি ইনফরমেশন দেয়া আছে? নেক্সট পেজে হচ্ছে আমাদের আরো একটা কলাম ফুটিং এর একটা ইনফরমেশন দেয়া আছে। এই ফুটিংটা হচ্ছে কেমন? এটা হচ্ছে ব্রিক ওয়াল দিয়ে, হ্যাঁ? আমাদের যদি ব্রিক ওয়াল থাকে তাহলে সেই ব্রিক ওয়াল কিভাবে হচ্ছে সে ফুটিংটা থাকবে। আগেরটা আমরা দেখেছি যেখানে এমএস রড বা স্টিল থাকে সেখানে হচ্ছে একটা স্প্রেড ফুটিং, এর হচ্ছে ডিটেলসটা আমরা এখানে দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিক ওয়াল। সেই ব্রিক ওয়াল হলে কি হবে? প্রথমে হচ্ছে যেটা বলেছিলাম যে প্লেন সিমেন্ট কংক্রিট, যেটাকে আমরা পিসিসি বলি, এই প্লেন সিমেন্ট কংক্রিট 6 ইঞ্চি থাকবে, তার উপরে হচ্ছে ব্রিকের লেয়ার থাকবে 3 ইঞ্চি, এবং তারপরে সেটা হচ্ছে এখানে দেখানো আছে 22 22.5 ইঞ্চি, তারপরে 3 ইঞ্চি থাকবে, তার উপরে থাকবে হচ্ছে 18 ইঞ্চি, তার উপরে থাকবে 13.5 ইঞ্চি, এবং তার উপরে যেটা আছে সেটা 9 ইঞ্চির একটা কলাম উঠবে। এই কলাম ওঠার পরে তারপরে হচ্ছে আমাদের এখানে সেই গ্রেড বিম, যেটা হচ্ছে মাটি থেকে উপরে আমাদের একটা বিম থাকে, যেটাকে হচ্ছে আমরা প্লেন বিম বলে থাকি। আহ, আমি আরেকবার দেখাচ্ছি এইটাই। এখানে এই যে মাটির সাথে আমাদের ঘরে যদি হচ্ছে আমরা দেখি জাস্ট মাটির একটুখানি উপরে বা মাটি থেকে 2 ফিট উপরে একটা বিম থাকে এরকম চারিপাশ দিয়ে। তো এই এই বিমটা, হ্যাঁ, এই চারিপাশ দিয়ে যে বিম থাকে সেই বিমটা এখানে দেখানো হচ্ছে এই মাঝখানে, এটাকে বলি হচ্ছে আমরা প্লেন বিম। এবং এটা এই অংশে দেখানো হয়নি কারণ এই অংশের এর উপরে এখানে হচ্ছে প্লেন বিমটা থাকবে। আচ্ছা, এই অংশে দেখানো হয়েছে। নেক্সট অংশ আমরা দেখি। নেক্সট অংশে আমাদের কি আছে? গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে হচ্ছে প্রথমে আমাদের এখানে কি দেখানো আছে? এখানে হচ্ছে মস, এখানে একটা অংশ থাকবে যেখানে হচ্ছে আমাদের মস থাকবে, তারপরে এখানে হচ্ছে আমাদের কিচেন, কুকিং এরিয়া, দেন কুকিং এরিয়ার সাথে এখানে মাঝখানে আমাদের বড় একটা ডাইনিং হল থাকবে খাওয়ার জন্য। দেখ, এখানে হচ্ছে এই টোটাল অংশটা একটা বিশাল বড় একটা বারান্দা। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ড ওয়াশিং এর হচ্ছে বেসিন থাকবে। দেন এখানে টয়লেট থাকবে, এখানে বেশ অনেকগুলো টয়লেট আছে। এখানে হচ্ছে আমাদের ক্যান্টিন। আহ তারপরে এখান থেকে বারান্দা, তারপরে এখানে হচ্ছে আমাদের একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা উপরের তলায় যাব। ওকে, সো লেটস গো টু নেক্সট ফ্লোর। উপরের তলায় আমরা সিঁড়িতে চলে আসলাম। আসার পরে আমাদের এখানে একটা রুম থাকবে, এখানে হচ্ছে আমাদের আবার আরেকটা রুম আছে, দেন এখানে আমাদের আরেকটা রুম থাকবে, মাঝখানে আমাদের করিডোর আছে, তারপর এখানে আমাদের আরেকটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, এই পাশে আমরা দেখতে পাচ্ছি টয়লেট, এই পাশে হচ্ছে একটা টয়লেট। দুই পাশে আমাদের মাল্টিপল টয়লেট আছে। এটা মূলত হচ্ছে স্কুল, টু স্টোরিড স্কুলের ডিজাইন বেসিক্যালি। আচ্ছা, তো এটা হচ্ছে আছে, এই হচ্ছে আমাদের প্ল্যান। আচ্ছা, এখন এইটাকে আমরা বুঝতে পারছি যে ড্রয়িং এ আমাদের কি কি বলা আছে, আমাদের কি করতে হবে, এটা কি সবাই বুঝতে পারছি? নিপুণ ভাই, ইসমাইল ইসমাইল হোসেন নিপুণ, জি ভাই, জি জি ভাই, বুঝতে পেরেছি, প্লিজ। জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার। আচ্ছা, নেক্সট অপশনে আমরা চলে আসি। পরবর্তীতে হচ্ছে আমাদের এরকম একটা বিওকিউ থাকবে, রাইট? এই কন্টাক্টের বিওকিউ থাকবে। এই কন্টাক্ট বিওকিউটা হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। এখানে আমাদের বলে দেওয়া থাকবে
যে প্রত্যেকটা কাজের কি পরিমাণ টাকা আমাদের ব্যয় করতে পারবো এবং সেটা কি পরিমাণ কাজ আছে। যেমন এখানে কংক্রিট ডিভিশন। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিভিশন উল্লেখ করা আছে, আমাদের দেশেও এই ডিভিশন গুলো উল্লেখ করা থাকে এবং এটা হচ্ছে প্র্যাকটিস করা হয়, বাট আমাদের এক্সপ্লেইন করার অজ্ঞতা অথবা আমাদের জানার অজ্ঞতার কারণে আমরা জানি না আসলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। বা আমরা জানি যে রোডস অ্যান্ড ডিভিশনে যদি আপনি দেখেন সরাসরি আপনার হচ্ছে ডিভিশন 5 আছে সেখানে, রাইট? দেন ডিভিশন 6 আছে, ডিভিশন 3 আছে, রাইট? এইভাবে হচ্ছে ডিভিশন করা আছে। প্রত্যেকটা ডিভিশন মূলত আসছে মূলত সিএসআই কোড থেকে, হ্যাঁ। কনস্ট্রাকশন স্পেসিফিকেশন ইনস্টিটিউট, তাদের হচ্ছে একটা কোডিং সিস্টেম আছে, সেই কোডিং সিস্টেমের উপর ভিত্তি করে মূলত এই কোডগুলা করা। কোন ডিভিশনে কে থাকবে, কোন ডিভিশনে কোন কি কি কাজ থাকবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিভিশনের যে নেম গুলো আছে এটা মূলত সিএসআই কোড অনুযায়ী। সিএসআই কোডের ডিভিশন 3 মানে কংক্রিট, ডিভিশন 4 মানে মেশনারি ওয়ার্ক, ডিভিশন 7 মানে থার্মাল এন্ড ময়েশ্চার প্রোটেকশন ওয়ার্ক, ডিভিশন 9 ফিনিশিং ওয়ার্ক, ডিভিশন 22 প্লাম্বিং ওয়ার্ক, ডিভিশন 26 ইলেকট্রিক্যাল ওয়ার্ক এন্ড ডিভিশন 31 ইন আর্থ ওয়ার্ক। তো আপনারা যদি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে টেন্ডার গুলো হয় সেগুলোতে যদি হচ্ছে আপনি দেখেন ওপেন করে, এই ফরম্যাট গুলো মূলত কিন্তু হচ্ছে মেইনটেইন করা হয়। আমি যখন প্র্যাকটিস করেছি বাংলাদেশে আমারও খুব ভালো ধারণা ছিল না এটা নিয়ে। এটা পরবর্তীতে যখন পড়াশোনা করতে করতে দেখলাম যে না, এই কোডটা আসলে সবসময় সিমিলার আছে এবং সিমিলার আছে কিসের বেসিসে? সিএসআই কোডের বেসিসে। আচ্ছা, সেই সিএসআই কোড হচ্ছে আমরা শিখবো ইনশাআল্লাহ। আমাদের এই সেশন গুলাতে আমরা দেখবো যে কিভাবে সিএসআই কোড থেকে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা শিখবো। ওকে, এটা হচ্ছে সামারি পেজের পরে আমাদের ডিভিশন 3, এখানে কি হচ্ছে কংক্রিট রিলেটেড ওয়ার্ক। আমাদের এই বিল্ডিং এর কাজটা করতে গেলে কংক্রিটের সাথে যে সমস্ত কাজ রিলেটেড আছে সেগুলো এখানে উল্লেখ আছে। ওকে, এখানে কি কি উল্লেখ আছে আমরা একটু দেখি। প্রথমে এখানে হচ্ছে কংক্রিট ওয়ার্কের সাথে হচ্ছে আমি বলেছিলাম পিসিসি ওয়ার্ক, রাইট? এখানে দেখেন লেখা আছে পিসিসি। সো 100 মিলিমিটার থিকনেস পিসিসি আন্ডার ফাউন্ডেশন, 50 মিলিমিটার পিসিসি, 1 ওয়াটার প্রুফিং, 1 ফাউন্ডেশন। তারপরে হচ্ছে কি বলা আছে? রেইনফোর্স কংক্রিট মানে তো আমরা সবাই বুঝি মোটামুটি, এখন আমাদের ধারণা আছে রেডিমিক্স কংক্রিট কিনা যায়। যারা সিভিল ব্যাকগ্রাউন্ডের, ডোন্ট টেক দিস অ্যাজ এ এক্সাম্পল অফ দ্য কংক্রিট। সো কংক্রিট বলতে আমরা বুঝি আসলে কংক্রিট বলতে কি বোঝায়, হ্যাঁ। সো এখানে কংক্রিটে দেখেন ফাউন্ডেশন, প্লেন বিমের কি পরিমাণ কংক্রিট হবে, স্ল্যাবে কি পরিমাণ কংক্রিট আছে, স্টেয়ারে কি পরিমাণ কংক্রিট, কলামে কি পরিমাণ কংক্রিট, পিএসআই কত পিএসআই এর হচ্ছে আমাদের কংক্রিট হবে। দেন এখানে প্যারাপেট ওয়াল আছে, প্যারাপেট ওয়ালের হচ্ছে কি পরিমাণ কংক্রিট থাকবে। রেইনফোর্সমেন্ট সিমিলারলি ফাউন্ডেশনে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট হবে, 5.8 টন, প্লেন বিমে হচ্ছে 0.9 টন, কলামে হচ্ছে 2.18 টন, স্ল্যাবে হচ্ছে 2.15 টন, স্ল্যাব বিম এন্ড লিন্টেল এখানে হচ্ছে 14.9 টন, প্যারাপেট ওয়াল 3 টন। তো এখানে এই ডিটেইলস গুলো আমাকে দেওয়া আছে। তাহলে এখানে আমি বুঝলাম কংক্রিট আমার ওয়ার্ক আছে এবং সেই কংক্রিট ওয়ার্কের ভিতরে আমাদের এই কয়টা কম্পোনেন্ট অবশ্যই থাকবে। নেক্সট হচ্ছে আমরা চলে আসি মেশনারি ওয়ার্ক বলতে হচ্ছে ব্লক ওয়ার্ক। আমাদের দেশে আসলে ব্রিক ওয়ার্কের কাজ করা হয়, আমার এখানে হলো ব্লকের পরিবর্তে ব্রিক লেখা উচিত। আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দিব। এখানে হলো ব্লক লেখানো আছে, এটা হচ্ছে ব্রিক, হ্যাঁ, এটা হচ্ছে ইট। আমাদের দেশে এখন মিরপুর সিরামিক তারা হলো ব্লক বাজারে বিক্রি করতেছে, আসলে কমার্শিয়ালি মিরপুর থেকে কিনতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে আমাদের থার্মাল এন্ড ময়েশ্চার প্রোটেকশনে আমাদের কি কি কাজ হচ্ছে? একটা হচ্ছে মেমব্রেন ওয়াটার প্রুফিং। যারা হচ্ছে আমাদের এখানে ইঞ্জিনিয়ার যারা আছেন, আপনারা প্র্যাকটিস করে থাকেন যে প্লেন বিমের নিচে এই ওয়াটার প্রুফিং মেমব্রেন এটা ইউজ করেন। দেন সিমেন্টেশিয়াস ওয়াটার প্রুফিং আমরা কোথায় ব্যবহার করি? রুফটপে ব্যবহার করে থাকি এবং লিন্টেল এবং হচ্ছে আমাদের যে এক্সটেন্ডেড পোর্শন থেকে বিল্ডিং এর সে অংশ হচ্ছে আমরা এই সিমেন্টেশিয়াস ওয়াটার প্রুফিং এই মেথডে ওয়াটার প্রুফিং করে থাকি। নেক্সট হচ্ছে আমাদের কি কাজ আছে? ফিনিশিং ওয়ার্ক আছে। দেন ফিনিশিং ওয়ার্কের ভিতরে ইন্টারনাল প্লাস্টার, এক্সটার্নাল প্লাস্টার।
এখানে কি আছে, প্লাম্বিং ওয়ার্ক আছে, প্লাম্বিং ওয়ার্কের এখানে আমাদের এখানে ডিটেলস বলে দেওয়া আছে। তারপরে 26 ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক আমাদের হচ্ছে বিল্ডিং এ কাজ করতে গেলে যে সমস্ত ইলেকট্রিক্যাল কাজ করতে হয় সেই ইলেকট্রিক কাজগুলোর ডিটেলস এখানে বলা আছে। দেন এখানে হচ্ছে কি আছে, আর্থ ওয়ার্ক, আর্থ ওয়ার্কে কি কি কাজ করতে হবে সেটা এখানে আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলে যদি হচ্ছে আমাদের কাজ করতে হয়, আর সেই কাজগুলো হচ্ছে আমরা কিসের বেসিসে এবং কি কি ব্রেকডাউন আমরা করতে হবে সেটা আমাদেরকে এখন একটা সাধারণ ধারণা পেয়ে গেলাম যে আমরা যে প্রোগ্রাম বা শিডিউল যেটা আমরা ক্রিয়েট করব সেখানে কি কি কাজ থাকবে, সেখানে আমাদের কি কি কাজ লিস্টেড থাকতে হবে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা বিওকির আন্ডারে যদি হচ্ছে কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের যে বেসলাইন আমরা ক্রিয়েট করব সেই বেসলাইনটা কারেক্ট নয়, সেই বেসলাইনে কোনো ধরনের একটা ভুল থেকে যাচ্ছে, সেই ভুলটা আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, নাও আমরা এটা দেখে ফেললাম যে আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কি কি আছে, আমাদের এখানে কি বিল্ডিং ড্রয়িং আমরা শিখে ফেললাম, ড্রয়িং থেকে আমরা দেখলাম যে আমাদের বিওকিউ কোয়ান্টিটি কি কি আছে। এখন ফার্দার ইন ডিটেলস আমাদের কি জানতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টের মূলত হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যারা কিউএস ইঞ্জিনিয়ার থাকবেন তারা আমাদেরকে ক্যালকুলেট করে দিবে যে প্রত্যেকটা কোয়ান্টিটি, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমাদের কি কি কোয়ান্টিটি কতটুকু আমাদের হচ্ছে প্রয়োজন, যেমন এক্সকাভেশন কত কিউবিক মিটার এক্সকাভেশন, কোন কোন কলামের জন্য প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যারা কিউএস থাকবেন তারা আইডেন্টিফাই করে দিবেন। তারপর করবো। হচ্ছে এই সাথে হচ্ছে আমাদের ধরেন কতটুকু পরিমাণ রড প্রয়োজন সেটা কিউএস আইডেন্টিফাই করে দিবে। সাথে হচ্ছে আমরা যদি তো হচ্ছে আমাদের যদি এখানে যেমন গ্রেড বিম আছে, গ্রেড বিমে হচ্ছে কোন পরিমাণ কংক্রিট, কতটুকু কংক্রিট লাগবে, কতটুকু স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন আছে, কতটুকু হচ্ছে শাটার প্রোভাইড করতে হবে, ফর্মওয়ার্ক প্রয়োজন, সেগুলো আমাদের যারা কিউএস ইঞ্জিনিয়ার থাকবেন তারা আমাদেরকে এটা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে দিবেন। তারা কিভাবে আইডেন্টিফাই করে দিবেন, আইডেন্টিফাই করে দিবেন বেজড অন আওয়ার অ্যাক্টিভিটি, আমরা অ্যাক্টিভিটিটা যেভাবে ক্রিয়েট করব তারা সেইভাবে আমাদেরকে এস্টিমেট করে দিবে প্রত্যেকটা অ্যাক্টিভিটির আন্ডার এগেনস্টে। ওকে, লেটস স্টার্ট আওয়ার জার্নি। ওকে, আওয়ার জার্নি কি ছিল, প্রথমে হচ্ছে আমরা প্রেজেন্টেশন ফাইলে চলে যাই। আমাদের প্রেজেন্টেশন ফাইলে এখানে কি বলা আছে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। হ্যাঁ, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে প্রথমে হচ্ছে প্রজেক্ট নেম। আমরা এখন প্রথমে একটা এক্সেল ফাইল নিব এবং সেই এক্সেল ফাইলে আমরা এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে হচ্ছে ক্রিয়েট করার সময় আমরা একটা জিনিস ক্রিয়েট করব, সেটা হচ্ছে লেভেল। আমরা বলে থাকি যে একই ধরনের অ্যাক্টিভিটিকে একটা লেভেলে হচ্ছে আমরা রেখে দিব, যে ঠিক আছে। তাহলে ফার্স্ট এখানে যেটা আছে সেটা আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে এক্সেল ফাইলে লেভেল 1। দেন আফটার দ্যাট আমরা এখানে লেভেল 2 3 4 5 6 আপাতত 10 পর্যন্ত রেখে দিলাম। ঠিক আছে, দেন লেভেল 1 এর আন্ডারে আমরা লিখবো আমাদের প্রজেক্টের নেম। আমাদের প্রজেক্ট নেম কি, আমাদের প্রজেক্ট নেম হচ্ছে টু স্টোরিড অফিস বিল্ডিং কনস্ট্রাকশন এট উত্তরা। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু এতে নিয়ে আসি, লেটস সে দিস। এখন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম, রাইট। এখন এই প্রজেক্ট নেমের আন্ডারে আমাদের কি কাজ আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। আমরা এখানে আবার রাখি আমাদের এর আন্ডারে কি ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, দেন মোবিলাইজেশন, দেন প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন। এনিওয়ে, আমরা এখন এর আন্ডারে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব আমাদের কি কি কাজ আছে। ওকে, ফার্স্ট কাজ আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন।
তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের ভিতরে আমাদের কি কি আছে? আমাদের কন্ট্রাক্ট সাইন করা, রিসিভিং নোটিফিকেশন ফর কনস্ট্রাকশন স্টার্ট, অথবা আমরা যে প্রজেক্ট করব সেই প্রজেক্টের হচ্ছে ফাইনাল অ্যাওয়ার্ড, দেন প্রজেক্টের আন্ডারে যদি হচ্ছে আমাদের কোনো ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হয়, সেই ধরনের কাজগুলোকে আমরা বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। সো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের পরে হচ্ছে আমাদের কি কাজ দরকার? পরের কাজ হচ্ছে মোবিলাইজেশন। মোবিলাইজেশন অ্যাক্টিভিটি কি? আমাদের যদি কনস্ট্রাক্ট করতে হয় তাহলে সেখানে হচ্ছে আমাদের একটা অফিস বিল্ডিং দরকার, আমাদের সাবকন্ট্রাক্টরের থাকার দরকার, আমাদের ম্যাটেরিয়ালের স্টক ইয়ার্ড দরকার, আমাদের ইয়ার্ড প্রিপারেশন, এই ধরনের যে কাজগুলো আছে যেটা কাজ শুরু করার জন্য হচ্ছে আমাদের প্রয়োজন, সেই কাজগুলোকে আমরা বলি মোবিলাইজেশন অ্যাক্টিভিটি। তারপরে কি আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি। যারা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য যে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি এখানে ইঞ্জিনিয়ারিং এর পরিবর্তে আরো একটা শব্দ ব্যবহার করতে পারেন, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের বা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন প্রজেক্ট না, সেক্ষেত্রে হচ্ছে ডকুমেন্টেশন। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা আছি আমরা সেটা লিখতে পারি এখানে ডকুমেন্টেশন ওয়ার্ক। আমি এখানে লিখলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। ওকে, আফটার দ্যাট আমাদের পরের কাজ হচ্ছে প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্টটা হচ্ছে কি, আমাদের যখন কাজ শুরু করতে হবে, একটা নির্দিষ্ট কাজ করতে গেলে তো আমাদের বেশ কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন, রাইট? সেই নির্দিষ্ট ম্যাটেরিয়ালটা তো হচ্ছে আমাদেরকে আগে কিনে নিয়ে আসতে হবে, তো সেটা সাইডে আসবে, আসার পরে তারপর হচ্ছে আমরা সেই কাজগুলো করব, রাইট? সো দ্যাট ইজ আওয়ার প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট ওয়ার্ক। এখানে আমরা বিল্ডিং এর কাজ করব, তার মানে কি আমাদের এখানে স্যান্ড আমাদের প্রকিউর করতে হবে, এগ্রিগেট মানে পাথর বা স্টোন চিপস আমাদের প্রকিউর করতে হবে, রড প্রকিউর করতে হবে, সিমেন্ট প্রকিউর করতে হবে, আমাদের যদি ওয়াটারের ব্যবস্থা না থাকে ওয়াটারের ব্যবস্থা করতে হবে, দেন আমাদেরকে হচ্ছে শাটারিং এন্ড ম্যাটেরিয়াল আমাদেরকে নিয়ে আসতে হবে। এর সাথে যদি মেকানিক্যাল ওয়ার্ক থাকে, জেনারেটর থাকে, সেটা হচ্ছে আমাদের বাইরে থেকে কিনে আনতে হবে। সো দিস কাইন্ড অফ থিংস, যে ম্যাটেরিয়াল আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা এখানে লিখবো প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটি। দেন আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনের আন্ডারে মূলত হচ্ছে আমাদের একটা আমাদের দুটো ডিটেলস এখানে থাকবে যে আমরা কিভাবে কাজ করব। এটা মূলত হচ্ছে আমাদের স্টোরি টেলিং বেসলাইন অর বা শিডিউল। এটা হচ্ছে মূলত আমাদের স্টোরি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা স্টোরি কিভাবে হচ্ছে টেল করতেছি সেটা মূলত হচ্ছে আমাদের এই প্রোগ্রামে শো করবে। সো আমরা যারা বেসলাইন বা এমএস প্রজেক্ট শিখতেছি, এটা বিষয়টা এরকম না যে এমএস প্রজেক্ট শিখলে আমাদের সব কাজ শেষ হয়ে গেল। আসলে এটা একটা টুলস, জাস্ট এ টুলস। আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ এটা আপনার সাথে, আপনার প্ল্যানিং আপনার সাথে। প্ল্যানিং এবং হচ্ছে শিডিউলিং, এটার ভিতরে যে পার্থক্য আছে সেটা আপনাদেরকে শিখিয়েছিলাম বা বলেছিলাম, আহ প্রথম ক্লাসে বলেছিলাম, দ্বিতীয় ক্লাসেও বলেছিলাম। ওকে, নেক্সট অপশন আমরা চলে আসি। পরবর্তীতে হচ্ছে আমাদের কি আছে, আমরা আহ, এখানে দেখি আমাদের পরবর্তীতে আছে হচ্ছে সেটিং এন্ড স্টার্টআপ এন্ড টেস্টিং। আমরা স্টার্ট লিখবো টেস্টিং এন্ড কমিশনিং। দেন আমাদের ফাইনালি আমাদের এটা কি করতে হবে, আমাদের ওখান থেকে চলে যেতে হবে, রাইট? ডিমোবিলাইজেশন। আমরা যেখানে আমাদের অফিস ছিল সেটাকে পূর্বের অবস্থায় ফেরত এনে আমাদেরকে চলে যেতে হবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ ডিমোবিলাইজেশন। ওকে, আমরা এই কাজগুলো মূলত হচ্ছে আমাদের একটা লেভেলে। এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের আন্ডারে যেটা আছে সেটা মূলত হচ্ছে আমরা তার পরের ঘরে লিখবো এবং সেটাকে আমরা বলবো হচ্ছে লেভেল 3। এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের ভিতরে আমাদের এখানে আহ first, এখানে তারও উপরে আমাদের আরেকটা জিনিস থাকা উচিত, বা আন্ডারে থাকলেও অসুবিধা নেই। এখানে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি থাকা উচিত, সেটা হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোন কি আমাদের মনে আছে তো, রাইট? গুরুত্বপূর্ণ ঘটনা, রাইট? একটা প্রজেক্টের যেটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে আমাদেরকে মেনশন করতে হবে উইথ মাইলস্টোন, এবং মাইলস্টোনের কোনো ডিউরেশন হয় না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এটা শেষ। নেক্সট হচ্ছে আমরা অ্যাক্টিভিটি গুলা লিখবো। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের ভিতরে আমরা কি বলেছিলাম?
contract signing date. এরও বাইরে হচ্ছে আমরা আরো কিছু লিখতে পারি, pre-bid meeting, contract signing date। আগে হচ্ছে আমাদের কি ছিল, টেন্ডার সাবমিশন এন্ড কন্ট্রাক্ট সাইনিং ডেট। আমি আর ডিটেইলস লিখবো না, পরবর্তীটা আপনারা করে নিন। তাহলে এটা এই অ্যাক্টিভিটি গুলা এর আন্ডারে হচ্ছে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের আন্ডারে এই কাজগুলো আমাদের সম্পন্ন হবে। মাইলস্টোন হচ্ছে আমাদের প্রজেক্ট স্টার্ট ডেট, দেন প্রজেক্ট কমপ্লিশন ডেট। তো ইসমাইল ভাই, আপনার এটা মনে আছে, আমাদের হচ্ছে project start date it was KD1, project completion date this is KD7, জি ভাই। then আমাদের এখানে ছিল project completion, then হচ্ছে handing over, right? Handing over to client, then mobilization activity ভিতরে আমাদের বেশ কয়েকটি কাজ আছে, আমি যেগুলো অলরেডি বলেছি। লেটস সে জেনারেল ওয়ার্ক, আমি এখানে শুধু লিখলাম হচ্ছে কন্ট্রাক্টর ফ্যাসিলিটিস। তো কন্ট্রাক্টর ফ্যাসিলিটিস এর ভিতরে কি থাকবে? অ্যাকোমোডেশন থাকবে, অফিস থাকবে, ইয়ার্ড থাকবে, স্টোর থাকবে, ওয়্যার হাউস থাকবে, রাইট? এগুলা সবকিছুই থাকবে। সো সেগুলো হচ্ছে আপনাদের কন্ট্রাক্ট অনুযায়ী হচ্ছে সেগুলা ডিটেইলস লিখবেন। আমি ফার্দার ডিটেইলসে যাব না, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের অরিজিনাল যে টার্গেট সেটা মিস করে ফেলবো। সো দ্যাট ডান। আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, সো ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি গুলোর ভিতরে কি কি থাকবে? ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটির ভিতরে অনেক অ্যাক্টিভিটি থাকবে। সিভিল ওয়ার্কের জন্য হচ্ছে আলাদাভাবে আমাদের সাবমিট করতে হবে, মেকানিক্যাল ওয়ার্কের জন্য আলাদাভাবে সাবমিট করতে হবে, সব ড্রয়িং সাবমিট করতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে। দেন হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আমরা সাবমিট করব, তার হচ্ছে সোর্স অ্যাপ্রুভালের ডকুমেন্ট সাবমিট করতে হবে, ম্যাটেরিয়াল টেস্ট করার পরে সেই রিপোর্ট গুলো সাবমিট করতে হবে। সো দ্যাট অল আর আওয়ার ডকুমেন্টেশন অ্যাক্টিভিটি। সো আমি এত কিছু লিখবো না, শুধু জাস্ট দুইটা অ্যাক্টিভিটি লিখবো। একটা হচ্ছে সাবমিশন টু ইঞ্জিনিয়ার ফর অ্যাপ্রুভাল অফ ড্রয়িং। ওকে, তো আপনি সাবমিশন যদি করেন তাহলে তো এটার অ্যাপ্রুভাল প্রয়োজন আছে, অ্যাপ্রুভাল করবে, রাইট? তাহলে আমরা জাস্ট এটা লিখবো, অ্যাপ্রুভাল অফ সব ড্রয়িং। সাবমিশন মূলত হচ্ছে একদিনের অ্যাক্টিভিটি এবং অ্যাপ্রুভাল অফ সব ড্রয়িং এটা মূলত হচ্ছে আমাদের কন্ট্রাক্টে উল্লেখ করা থাকে যে সর্বোচ্চ কতদিন নিতে পারবে। যেমন আমার মিডল ইস্টে আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে 14 দিন, বাট আমি বাংলাদেশে প্র্যাকটিস করছি সবগুলো হচ্ছে 28 দিন। যমুনা রেল ব্রিজে 28 দিন, ঢাকা সিলেট হাইওয়েতে 28 দিন, তার আগে হচ্ছে মেঘনা গোমতী সেতু, সেখানে আমি দেখেছি যে অ্যাপ্রুভাল ডিউরেশন হচ্ছে 28 দিন, কিন্তু মিডল ইস্টে হচ্ছে 14 দিন। আচ্ছা, অ্যাপ্রুভাল ডিউরেশন মানে কি? আপনি যেদিন থেকে সাবমিট করবেন ওই দিন থেকে উইদিন 14 ডেজ আপনার ইঞ্জিনিয়ার বা আপনার কনসালটেন্ট যে আছে সে আপনাকে নোটিফাই করতে হবে তারা আপনার এই সাবমিশনটাকে অ্যাপ্রুভ করবে নাকি রিজেক্ট করবে, নাকি তারা অ্যাপ্রুভ উইথ কমেন্ট প্রোভাইড করবে, নাকি তারা আরো এডিশনাল কোনো ডকুমেন্ট তাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে জানাবে। সেটা জানাতে হবে উইদিন দিস স্পেসিফিক টাইম, এবং সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্টে উল্লেখ থাকে। নেক্সট হচ্ছে প্রকিউরমেন্ট। আচ্ছা, প্রকিউরমেন্টের ভিতরে তো হচ্ছে আমাদের অনেক কিছু প্রকিউর করতে হবে, রাইট? আমি এখানে শুধুমাত্র প্রকিউরমেন্টের একটা মাত্র ব্রেকডাউন নিব। লেটস সে হচ্ছে আমরা স্যান্ড কিনে নিয়ে আসবো, রাইট? সো প্রকিউরমেন্ট অফ স্যান্ড, সেটা হচ্ছে আমাদের ব্রেকডাউনটা কি হবে? ফার্স্ট হচ্ছে আমরা
ইস্যু অফ পারচেজ অর্ডার। আমরা পারচেজ অর্ডার ইস্যু করলাম, পারচেজ অর্ডার ইস্যু করার পরে তারপরে কি সেটা কি হবে, ডেলিভারি টু সাইট, রাইট? ডেলিভারি টু সাইটের পরে সে ম্যাটেরিয়ালটা মূলত হচ্ছে আমাদের টেস্টিং করতে হবে, রাইট? টেস্টিং অর ম্যাটেরিয়াল ইন্সপেকশন। ম্যাটেরিয়াল ইন্সপেকশন, ম্যাটেরিয়াল ইন্সপেকশন কমপ্লিট হয়ে গেলে তারপরে কি করতে পারবো আমরা, তারপরে মূলত এটা ব্যবহার করতে পারবো। ওকে, আমি আর ফার্দার ব্রেকডাউনে যাচ্ছি না। এটার আরো বেশ অনেক কিছু আছে, রাইট? সোর্স অ্যাপ্রুভাল, দেন আফটার দ্যাট টেস্টিং, অল ডকুমেন্ট, ম্যানুফ্যাকচারার ডকুমেন্ট, এগুলো সবই সাবমিট করতে হয় আমাদের হচ্ছে প্রকিউরমেন্ট করার আগে। আচ্ছা, জাস্ট এই কয়টা অ্যাক্টিভিটি থাকুক, এর ডিটেলস আমাদের প্রয়োজন নাই। টেস্টিং এন্ড কমিশনিং এটাও আমি লিখবো না, দ্যাট ইজ ডান। শুধুমাত্র ডিমোবিলাইজ, এখানে একটাই মাত্র অ্যাক্টিভিটি রাখি, কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, টেস্টিং এন্ড কমিশনিং এরও মূলত একটা কিছু নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেসটা মূলত আপনার কন্ট্রাক্টে বলে দেয়া থাকবে যে আপনার কি কি তারা টেস্ট করতে হবে, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। আপনার যেমন রোড এবং রেলের ক্ষেত্রে জিওমেট্রিক ডিজাইন জমা দিতে হয়, জিওমেট্রিক ডিজাইনের সাথে হচ্ছে আমাদের অ্যাজ-বিল্ট ড্রয়িং আমাদের প্রয়োজন হয়। সেটা হচ্ছে মূলত ইন্সপেকশন করা হয় যে অ্যাজ-বিল্ট মানে কনস্ট্রাকশন হওয়ার পরের কন্ডিশন এবং যেটা হচ্ছে কনস্ট্রাক্ট হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা সেটা চেক করা হয়। এবং সাথে হচ্ছে আপনার বেশ কিছু টেস্টিং এ আছে, যেমন ট্রেন হলে ট্রেনের সর্বোচ্চ গতি টেস্ট করা হয় যে সেই সর্বোচ্চ গতিতে ট্রেন চলতে পারবে কিনা। যদি রোডের ক্ষেত্রে হয়, রোডের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাসফাল্টের টেস্ট করা হয়, লেভেল হচ্ছে চেক করে, সাথে হচ্ছে উইথ চেক করে, রোডের মার্কিং ঠিক আছে কিনা সেগুলো চেক করে, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা চেক করে। সো এই ধরনের বেশ কিছু চেক লিস্ট আছে এবং সেই চেক লিস্টটা কয়দিনে কিভাবে করবে সেটা মূলত আপনার যে কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টে উল্লেখ করা থাকে। সো আমি এটা হচ্ছে আর ডিটেলস ব্রেকডাউন করব না, আমি শুধুমাত্র এখানে লিখলাম কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। নেক্সট, ডিমোবিলাইজেশন। সো জাস্ট আমি এখানে একটা অ্যাক্টিভিটি রাখবো, ডিমোবিলাইজেশন অফ কন্ট্রাক্টর। তো এই ডিমোবিলাইজেশনের ডিটেলস আসলে প্রয়োজন নাই, তারপরেও যদি হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল রিকোয়ারমেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা সেটা প্রোভাইড করবো, আদারওয়াইজ আমাদের কোনো প্রয়োজন নাই এর বিস্তারিত দেখানোর। নাও আমাদের সেই কাঙ্ক্ষিত পোর্শন, কনস্ট্রাকশন এরিয়া। প্রথমে হচ্ছে আমরা আমাদের এই কাজটা কিভাবে করতে হবে মূলত এর একটা মেথড স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে? মেথড স্টেটমেন্টে বলে দেওয়া থাকবে যে আসলে আমরা কাজটা কিভাবে করতে হবে, কোন কাজের পরে কোন কাজ। একটা সিরিয়াল বলে দেওয়া থাকবে, প্রথমে আমাদের কি করতে হবে একটা ফ্লো চার্টে। প্রথমে আমাদের কি এই কাজটা যদি আমরা করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের এই টোটাল এরিয়াটা আমাদের ক্লিয়ার করতে হবে, রাইট? আফটার ক্লিয়ারেন্স তারপরে হচ্ছে আমাদের এই লেআউটটা প্রোভাইড করতে হবে যে এই লেআউট অনুযায়ী যদি এই লেআউটটা প্রোভাইড করে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের সেই এরিয়াতে অ্যাডজাস্ট হয় কিনা। আমাদের লেআউট যখন চেক হয়ে যাবে, লেআউট চেক করার পরে তারপরে হচ্ছে আমাদের এই নির্দিষ্ট যে অংশটা আছে এই অংশগুলোতে আমাদের এক্সকাভেশন করতে হবে, রাইট? এক্সকাভেশন করার পরে তারপর ফুটিং এর কাজ করতে হবে, ফুটিং এর কাজ শেষ হয়ে গেলে আমাদের গ্রেড বিম শেষ হয়ে গেলে তারপরে ধারাবাহিকভাবে আসি, গ্রেড বিম শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের এখানে যে কলামগুলো আছে সেই কলামগুলা, তারপরে কলাম হয়ে গেলে স্ল্যাব, এই স্ল্যাব হয়ে গেলে তার উপরে হচ্ছে এই কলাম শেষ হয়ে গেলে তার উপরে যে স্ল্যাব, এবং প্যারালালি এখানে হচ্ছে আমাদের যে ব্রিক ওয়াল থাকবে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক থাকবে, সেই কাজগুলো আমরা এখানে কন্টিনিউ করব। এই হচ্ছে আমাদের মূলত ওয়ার্ক সিকোয়েন্স। তো সেটা হচ্ছে আমরা একটু লিস্টেড করে নিই। আমরা এখানে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার এখানে লিস্ট করি, কনস্ট্রাকশন ওয়ার্ক। ফার্স্ট হচ্ছে আমরা এখানে লিখবো জেনারেল ওয়ার্ক,
দেন আফটার দ্যাট আমাদের নেক্সট অ্যাক্টিভিটি কি আছে? গ্রাউন্ড ফ্লোর ওয়ার্ক। গ্রাউন্ড ফ্লোরের পরে হচ্ছে আমাদের কি আছে? ফার্স্ট ফ্লোর। দেন আমাদের কি আছে? দেন রুফটপ। আমাদের রুফটপের ভিতরে বেশ কয়েকটি কাজ আছে, রাইট? দ্যাটস অল, রাইট? এতটুকুই তো কাজ। এখন এই জেনারেল ওয়ার্ক এবং হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ভিতরে কি কি কাজ আছে? এখন এই গ্রাউন্ড ফ্লোরের আন্ডারে আমাদের কি কাজ আছে? জেনারেল ওয়ার্কের আন্ডারে কি কাজ আছে? জেনারেল ওয়ার্কের আন্ডারে আমি কি বললাম? ফার্স্ট হচ্ছে আমাদের ক্লিয়ার করতে হবে, রাইট, এরিয়াটা। সো আমরা এখানে শুধু লিখবো ক্লিয়ারিং এন্ড গ্রুভিং দ্য এরিয়া, দ্য কনস্ট্রাকশন এরিয়া। দেন আমরা এখানে কি করব? সার্ভে ওয়ার্ক, রাইট? সো যেটাকে আমরা বলি বিল্ডিং লেআউট। প্রোভাইডিং বিল্ডিং লেআউট। আমাদের জেনারেলে এতটুকুই কাজ আছে। এখন আসে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের ভিতরে হচ্ছে মূলত আমাদের কি কি কাজ আছে সেটা আমরা একটু দেখে আসি। ফার্স্ট হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন অ্যাক্টিভিটি আছে, রাইট? এই ফাউন্ডেশন অ্যাক্টিভিটি আছে। তার সাথে হচ্ছে আমাদের গ্রাউন্ডে হচ্ছে একটা গ্রেড বিম আছে, তার উপর একটা ফ্লোর আছে। এইটুকু হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। এই পর্যন্ত আমাদের কাজ আছে। এটাকে আসলে গ্রাউন্ড ফ্লোর এইভাবে না বলাই উচিত, সরি। এটাকে ফাউন্ডেশন ওয়ার্ক, এবং তারপরে এখানে আমরা লিখি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সরি, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এখন এই ফাউন্ডেশন অ্যাক্টিভিটির ভিতরে হচ্ছে আমাদের দুই ধরনের কাজ আছে। একটা হচ্ছে সিভিল ওয়ার্ক, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ক, এবং আরেকটা হচ্ছে আমাদের আদার্স অ্যাক্টিভিটি। সো আমরা এটাকে আর ব্রেকডাউন করবো না, গ্রাউন্ড ফ্লোরকে আমরা আলাদা করতে পারি, রাইট? এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের কি কি ধরনের কাজ আছে? প্রথমে হচ্ছে আমরা যখন স্ল্যাব হয়ে যাবে, এখানে হচ্ছে ব্রিক ওয়ালের কাজ আছে, প্লাস্টারের কাজ আছে, ডোর উইন্ডো আছে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক আছে, রাইট? তো এটাকে মূলত হচ্ছে আমরা ভাগ করতে পারি হচ্ছে তিনভাবে কি কিভাবে? ফার্স্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে সিভিল ওয়ার্ক, দেন স্ট্রাকচারাল ওয়ার্ক, আমার মনে হয় উল্টা লিখলে ভালো হয় বেশি। স্ট্রাকচারাল ওয়ার্ক, দেন এমইপি ওয়ার্ক। এমইপি ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল ওয়ার্ক, রাইট? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং ওয়ার্ক। তারপরে এখানে আমাদের পেইন্টিং আছে, আদার্স কাজগুলো আছে, সেগুলোকে আমরা লিখি হচ্ছে আর্কিটেকচারাল ওয়ার্ক, দ্য বিউটিফিকেশন এন্ড আদার্স ওয়ার্ক। হ্যাঁ, সো সিমিলারলি আমাদের উপরের যে অংশ থাকবে সেখানেও আমাদের একই কাজ থাকবে, জাস্ট হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। এন্ড রুফটপের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম ওয়ার্ক, সো উই উইল ডুপ্লিকেট দিস ওয়ার্ক। আজকে এই পর্যন্তই থাক, পরের স্টেপে আমরা পরে যাই।
আচ্ছা, পর্যন্ত কি কোনো অসুবিধা আসছে বুঝতে, আমি যে পর্যন্ত এক্সপ্লেন করলাম? হ্যালো, জি না ভাইয়া, সমস্যা নাই। এই পর্যন্ত সমস্যা নাই না? তাহলে আমরা কি সফটওয়্যারে আমরা প্রসিড করতে পারি। আমরা আরো বেশ কিছু কাজ আছে, সেটার ব্রেকডাউন হচ্ছে আমরা আগামী ক্লাসে আরো শিখবো, এটা কন্টিনিউ থাকবে নেক্সট ক্লাসে। দেন আমরা দেখবো আসলে কিভাবে অ্যাক্টিভিটিস গুলা ক্রিয়েট করতে হয় বিওকিউ থেকে। সো আজকে আমরা মূলত সফটওয়্যার ডেমনস্ট্রেশনে চলে যাব এখন। ফার্দার ব্রেকডাউনে গেলে সুবিধা হয় আসলে, বাট আপনাদের ভালো লাগবে না, কারণ তখন বোরিং মনে হবে যে সফটওয়্যার তো কিছু শিখলাম না। তো সফটওয়্যারে কিছু ডেভেলপ আমরা কাজ করি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, আমার একটা এমএস প্রশ্ন ছিল, প্রজেক্ট ওপেন করতে হবে। হ্যাঁ জি, ওই যে প্লিজ। কিউসি ইন্সপেকশন গুলো এটা কার আন্ডার যাবে? এটা কি প্রকিউরমেন্টের আন্ডারে? মানে মেটেরিয়াল গুলো যখন সাইটে আসে তখন কিউসি ইন্সপেকশনের পরে টেস্টে যাবে নাকি অ্যাকর্ডিং টু মিডল ইস্ট? আসলে আপনার প্রকিউরমেন্টের স্টেজ হচ্ছে যত সময় না ম্যাটেরিয়াল সাইডে আসতেছে, আসার পরে যখন টেস্ট না হয়ে অ্যাকসেপ্টেড হচ্ছে, এই পর্যন্ত আসলে ম্যাটেরিয়াল সাইডে আসছে এটা ধরা হয় না। কামরুল ভাই, জি স্যার। আপনি আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন যে ম্যাটেরিয়াল অন সাইটের কিছু পেমেন্ট আছে, সেই পেমেন্টটা জি কখন করে? যখন হচ্ছে ম্যাটেরিয়াল ডেলিভারি হয়, তারা যখন ম্যাটেরিয়াল গুলো টেস্ট করে এবং তাদের প্রজেক্টের জন্য যখন সার্টিফাই করে হ্যাঁ আমার প্রজেক্টের জন্য এটা ঠিক আছে, তারপরে মূলত হচ্ছে পে করে। এটা মূলত হচ্ছে সিস্টেম। কিন্তু আপনি জানেন রোডস এন্ড হাইওয়েতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনাকে আপনি জানেন আমাদের বাংলাদেশের প্র্যাকটিস কিভাবে পে হয়। সো ওটা বলতে যাচ্ছি না, বাট এনিওয়ে আমাদেরকে ম্যাটেরিয়ালটা এইভাবে যত সময় না অ্যাপ্রুভ হবে তত সময় আসলে আপনি বলতে পারেন না যে আপনার ম্যাটেরিয়াল সাইডে আছে। এই জন্য হচ্ছে এই ম্যাটেরিয়াল ইন্সপেকশন পর্যন্ত হচ্ছে প্রকিউরমেন্টের আন্ডারে থাকবে। আচ্ছা। এন্ড আমার এই প্রশ্ন, ইন্সপেকশনটা কে করবে? ইন্সপেকশনটা অবশ্যই কিউসি করবে। কিউসি ডিপার্টমেন্ট থেকে আরএফআই রেইজ করবে, কিউসি ডিপার্টমেন্ট কনসালটেন্টের কাছে যাবে, কনসালটেন্ট বা ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট স্যাম্পল নেবে এবং টেস্ট করবে থার্ড পার্টি থেকে। অথবা যদি প্রজেক্টে যদি অ্যাপ্রুভ থাকে, ল্যাবরেটরি থাকে, তাহলে প্রজেক্টের অ্যাপ্রুভ ল্যাবরেটরিতে টেস্ট হবে। ঠিক ওকে আছে, বুঝতে পারছি। বুঝতে ওকে। পারছি, কিন্তু বাংলাদেশের প্র্যাকটিস তো মেটেরিয়াল গুলা ইন হাউস হওয়ার পরে ভেন্ডর পেমেন্ট দিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, পেমেন্ট তো এটা ডিফারেন্ট ইস্যু। আপনার পেমেন্ট তো হচ্ছে আপনি যখন কিনে আনবেন তখন তো হচ্ছে থার্ড পার্টির সাথে আপনার কনফার্মেশন, তখন তো হচ্ছে আপনি পেমেন্ট করেই নিয়ে আসবেন। আপনার ম্যাটেরিয়াল অনেক সময় হচ্ছে আপনি আসার পরে হচ্ছে পেমেন্ট করা হয়, বা এটা যখন এগ্রি করবে ক্লায়েন্ট থেকে বা হচ্ছে কনসালটেন্ট থেকে, যখন আপনাকে এগ্রি করবে তারপরে পেমেন্ট হবে। আপনার এরকম যদি আপনি প্র্যাকটিস, যমুনা রেল ব্রিজের যদি হচ্ছে আমি ব্যালাস্টের কথা বলি, ব্যালাস্ট কিন্তু রিজেক্ট হয়েছে। ইন্ডিয়া থেকে আনার পরে ব্যালাস্ট রিজেক্ট হয়ে গেছে। সেটা ব্যবহার করা করতে করা সম্ভব হয় না আর কি। ঠিক আছে, সো আপনার হচ্ছে এই টেস্টিং পর্যন্ত প্রকিউরমেন্টের আন্ডারে, বাট প্রসিড করবে কিউসি। আচ্ছা, আমার আচ্ছা, আরেকটা আমরা প্রশ্ন যেখানে, ছিল, হ্যাঁ, বিকিউতে যেখানে আছে। মোবিলাইজেশন এবং লেআউট এই দুইটা অ্যাক্টিভিটি আমি দেখতে পাই না। এখন এটা কি না, মানে? এটা থাকে না। এটা হচ্ছে জেনারেল কনস্ট্রাকশন রুলস, এটা হচ্ছে বিওকিউতে উল্লেখ থাকে না। আচ্ছা, এখানে অনেক কিন্তু কিছু আমরা আছে বিকিউ যে যারা করি ওয়ার্কফ্লো। বাংলাদেশের প্র্যাকটিসে কিন্তু আপনার প্রথম আইটেমটাই থাকে হচ্ছে মোবিলাইজেশন, দেন লেআউট, এইভাবে আর কি। হ্যাঁ, মোবিলাইজেশনের হচ্ছে টোটাল ব্রেকডাউন থাকে। মোবিলাইজেশনের ভিতরে হচ্ছে ব্রেকডাউন দেওয়া থাকে, যখন আপনি অ্যানালাইসিস গুলো যদি দেখেন তাহলে ওইটা ডিটেলস থাকে। যেমন 17.3 আমার যতদূর মনে আছে, এর বিওকিউ লামসাম ছিল হচ্ছে একটা, এবং তার আন্ডারে হচ্ছে যখন হচ্ছে ব্রেকডাউন আমি দেখছি, ব্রেকডাউন প্রায় 70 থেকে 75টা আইটেম আছে, যে এই কয়টা যখন কমপ্লিট হবে তারপরে আপনাকে বলা যাবে যে আপনার মোবিলাইজেশন কমপ্লিট হয়েছে। ঠিক আছে, সো জি। মোবিলাইজেশনের ব্রেকডাউনে বলে দেওয়া থাকে যে ডিটেলস আপনার কি কি প্রয়োজন। এই জন্য হচ্ছে আমাদের বিওকিউ অ্যানালাইসিস প্রয়োজন। আমরা আমরা দেখব, আমরা যখন আমাদের এই প্রোগ্রামটা আমরা যখন এস্টাবলিশ করব,
যখন ডিউরেশন এস্টাবলিশ করা স্টার্ট করব আমরা দেখবো যে আসলে বিওকিউ অ্যানালাইসিস আমাদের কিভাবে হেল্প করে। ঠিক আছে কামরুল ভাই? জি জি জি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমরা ওপেন করি। ফার্স্ট হচ্ছে উইন্ডো কি প্রেস করব, দেন আমরা লিখবো জাস্ট প্রজেক্ট। প্রজেক্ট লিখলেই হচ্ছে আমাদের এখানে চলে আসবে। দেন আমরা ক্লিক করব ওপেন। ওপেন ক্লিক করলে আমাদের এরকম হচ্ছে একটা উইন্ডো আসবে। এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক প্রজেক্ট এটা সিলেক্ট করব। ওকে, ব্ল্যাঙ্ক প্রজেক্ট সিলেক্ট করার পরে আমাদের এরকম একটা হচ্ছে স্ট্রাকচার ব্ল্যাঙ্ক থাকবে, যেখানে কিছুই লেখা থাকবে না। এখান থেকে ফার্স্ট কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের যে ক্যালেন্ডার এবং সেটা হচ্ছে এবং আমাদের যে কারেন্সি সেটা হচ্ছে আমাদের সেট আপ করতে হবে। সেটা কিভাবে সেট আপ করবো? ফার্স্ট হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, দেন আমরা এখান থেকে হচ্ছে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ফার্স্ট জেনারেল থাকার সময় এখানে ডেট ফরম্যাট, এই ডেট ফরম্যাটটা আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ডেট ফরম্যাট আছে। তো এর ভিতরে হচ্ছে আমার পছন্দ হচ্ছে এটা ডে মান্থ ইয়ার, আমি এটা সিলেক্ট করে দিব। আপনাদের যদি এই ফরম্যাটটা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে কম্পিউটারের যে সেটিং আছে এটা চেঞ্জ করতে হবে। ফার্স্ট এই কম্পিউটারে আপনি এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে অ্যাডজাস্ট টাইম এন্ড ডেট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে আপনার ডেট ফরম্যাটটা আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনার ডেট ফরম্যাট সিলেক্ট করার পরে রিজনাল ফরম্যাট, রিকমেন্ডেড, টাইম এন্ড ডেট, জোন, how to set up। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে ফরম্যাট চেঞ্জ করতে হবে। এটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? এখানে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন, ফার্স্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে নিব আমাদের কান্ট্রি। সো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা আছে, দেন এখান থেকে ফরম্যাট, রিজনাল ফরম্যাটে ক্লিক করার পরে এখানে হচ্ছে চেঞ্জ ফরম্যাটে ক্লিক করব। চেঞ্জ ফরম্যাটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা লম্বা লিস্ট চলে আসছে। আপনি এখান থেকে এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে শর্ট ডেট আপনি কিভাবে দেখতে চান সেই শর্ট ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে ডে মান্থ ইয়ার এইভাবে রাখছি, আপনি এখান থেকে চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারেন। সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে আবার এটা ওপেন করবেন। ওপেন করলে হোপফুলি আপনার ওখানে আপনি যে ফরম্যাটটা সিলেক্ট করেছেন সেই ফরম্যাট এখানে চলে আসবে, যদি এই লিস্টে না থাকে। আর যদি এই লিস্টে অলরেডি আপনি পেয়ে থাকেন যে ফরম্যাট আপনি দেখতে চাচ্ছেন, তাহলে সেখানে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে হচ্ছে এই যে ডে মান্থ ইয়ার এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করবেন। দেন এগেইন হচ্ছে আপনি ফাইলে ক্লিক করবেন, দেন অপশনে ক্লিক করবেন। আফটার দ্যাট অপশনে ক্লিক করার পরে ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন জর্জিয়ান ক্যালেন্ডার, এটা থাকবে। তারপরে এখানে সিম্বল দেখানো আছে, এখন কারেন্সি দেখানো আছে। এই কারেন্সি থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আমাদের ঐতিহাসিক টাকা বিডিটি। আপনি বিডিটি সিলেক্ট করার পরে আপনার এই সিম্বলটা চলে আসবে। আপনি কি এই টিতে থাকতে চাচ্ছেন নাকি অন্য কিছু লিখতে চাচ্ছেন? যদি আপনি মনে করেন না আমি বাংলা উঠাইতে একটু ইংলিশে লিখবো টিকে, তা জাস্ট এটা ডিলিট করে দিয়ে জাস্ট এখানে টিকে লিখে দিবেন। লেখার পরে ডট প্রেস করবেন, দেন প্রেস করবেন ওকে। তাহলে আমাদের কারেন্সি আমাদের টাকাতে সেট আপ হয়ে গেল। নেক্সট অপশন, এখানে হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, দেন অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ার্ক স্টার্ট অন, আমাদের ওয়ার্ক কবে শুরু হয়? আমাদের ওয়ার্ক শুরু হয় হচ্ছে স্যাটারডেতে। আমরা এখান থেকে লিখবো স্যাটারডে। ঠিক আছে, আমরা স্যাটারডে সিলেক্ট করে দিব। তারপরে এখানে কি আছে? ডিফল্ট স্টার্ট টাইম। প্রজেক্টে আসলে আমাদের যে কন্ডিশন অফ কন্ট্যাক্ট থাকে 1.3 তে মূলত বলে দেয়া থাকে যে আমাদের টাইম কখন স্টার্ট হবে এবং কখন কাজ শেষ হবে, এটা মূলত নির্দিষ্ট করে বলে দেয়া থাকে।
ঠিক আছে, আমাদের দেশের কনস্ট্রাকশন ওয়ার্ক গুলাতে বলে দেওয়া থাকে 9টা থেকে 6টা পর্যন্ত, বাট এনিওয়ে আমরা কাজ করি 8টা থেকে 5টা পর্যন্ত। সো আমরা এখানে সিলেক্ট করে নিব 8টা থেকে 5টা। সপ্তাহে প্রতিদিন হচ্ছে আমাদের 8 ঘন্টা করে কাজ, এবং এক সপ্তাহ হচ্ছে আমরা কয়দিন কাজ করি। আমাদের বাংলাদেশে শুধুমাত্র ফ্রাইডে হচ্ছে হলিডে প্রজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে 6 দিন কাজ করে থাকি। তাহলে 1 উইকে আমাদের কাজ হবে কত, কয় ঘন্টা? 8 আওয়ার্স। এখান থেকে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব। তারপরে আমাদের শুধুমাত্র 4টা ফ্রাইডে হলিডে, তাহলে এখান থেকে ডেজ পার মান্থ এটা সিলেক্ট করে দিব 26 ডেজ। নেক্সট এখানে আছে ডেসিমাল শিডিউল, এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এন্ড ডেসিমাল, এখান থেকে হচ্ছে আমরা ডেসিমালটা সিলেক্ট করব। দেন নেক্সট এখানে কি আছে, নিউ টাস্ক ক্রিয়েটেড, এখানে লেখা আছে ম্যানুয়াল শিডিউল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সিলেক্ট করে দিব অটো শিডিউল। দেন এখানে সিলেক্ট করে দিব হচ্ছে ডে, পরের অংশে ওয়ার্ক entered in hours, then project task type, এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে 6 ওয়ার্ক। দেন এখান থেকে যা আছে বাকিগুলো এরকম থাকবে। দেন আমরা এখানে প্রেস করব ওকে। নেক্সট এগেইন প্রেস করব হচ্ছে ফাইল, দেন প্রেস করব হচ্ছে অপশন প্রেস করার পরে সেভ ফাইল। এখানে দেখেন অটো রিকভারি, এখানে আমি দিয়ে রাখছি এভরি 5 মিনিট। আমাদের দেশে ইলেকট্রিসিটি প্রবলেম, কম্পিউটারের প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের ফেইলার হতে পারে। সো তার কারণে আমি এখানে দিয়ে রাখছি এভরি 5 মিনিট। মানে আমার যদি কাজটা লেটেস্ট ওয়ার্ক ম্যাক্সিমাম হচ্ছে আমার যদি সেভ না করা থাকে, তাহলে 5 মিনিটের লাস্ট 5 মিনিট যে কাজ করেছি সেটা লস হবে। সো আমরা এখান থেকে এই 5 এই অপশনটা সিলেক্ট করে দিব, দেন প্রেস ওকে। আমাদের মোটামুটি হচ্ছে আমাদের এখন প্রোগ্রাম ইনিশিয়াল সেটআপ কমপ্লিট। আমরা এখানে টাকা সেট করে নিয়েছি, কিভাবে ডেট শো করতে হবে সেটা সেট করে নিয়েছি, সাথে হচ্ছে আমাদের প্রজেক্টের ওয়ার্কিং আওয়ার আমরা সিলেক্ট করে নিয়েছি, সো অন রাইট। নাও এখান থেকে হচ্ছে আমরা একটা কাজ করব, এখন এই ফাইলটা সেভ করব। ফাইল সেভ করব কিভাবে, ফার্স্ট ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে সেভ করব সেভ অ্যাজ। দেন এখান থেকে আপনারা যে ফোল্ডারে কম্পিউটারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন, এখানে ব্রাউজ ক্লিক করে। বাট আমার এখানে সরাসরি শো করছে ব্যাচ নাম্বার, আমি ফোল্ডারটা সরাসরি সিলেক্ট করব। এখানে আমরা লিখব হচ্ছে সেশন 2। তাহলে আমাদের ফোল্ডার, সরি আমাদের ফাইল এখন সেভ হয়ে গেছে। এখন এই অ্যাক্টিভিটি গুলো আমরা ক্রিয়েট করব। আমরা এখন এই দেখেন এক্সেল ফাইল আমরা একটা ক্রিয়েট করেছি, যেখানে আমরা লিখেছি এক একটা লেভেল অনুযায়ী হচ্ছে লিখেছি, রাইট? প্রথমে এটা লিখছি, তারপরে এটা লিখছি, তারপরে এই কলামে লিখছি, এবং তারপরে এই কলামে লিখছি। এটা কেন এইভাবে লেখা হয়েছে? এটা লেখার কারণ হচ্ছে আমরা চেষ্টা করেছি যে এই অ্যাক্টিভিটি গুলা কোন অ্যাক্টিভিটির আন্ডারে সেটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। তার মানে এই অ্যাক্টিভিটি গুলার সামারি অ্যাক্টিভিটি হচ্ছে এটা, এই টোটালটার সামারি অ্যাক্টিভিটি হচ্ছে এই অংশটা। তাহলে আমরা ঠিক সেম ভাবে এটা ক্রিয়েট করব। বেসিক্যালি এটা হচ্ছে আপনি এমএস প্রজেক্টের এই নেম অংশে আপনি এইভাবে লিখতে পারেন। আমি টাইম সেভ করার জন্য আমি শুধুমাত্র এখন এক্সেল ফাইল থেকে কপি পেস্ট করে নিব। জাস্ট এটা ফার্স্ট হচ্ছে কপি করলাম, দেন এখানে নেম যেখানে আছে এটা এখানে পেস্ট করে দিব। দেন পরবর্তীতে হচ্ছে আমাদের কি আছে, পরবর্তীতে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এটা আমরা এখান থেকে কপি করব, দেন এখানে হচ্ছে সেভ করে দিব, সরি পেস্ট করে দিব। সিমিলারলি বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এভাবে কপি পেস্ট করে দিব, ঠিক আছে? ওকে, ডান। আমরা কি করলাম, জাস্ট কপি পেস্ট করেছি। এখন পরবর্তীতে আমরা পরের কলামে চলে যাই। পরের কলামে কি আছে, পরের কলামে আছে হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এর আন্ডারে হচ্ছে আমাদের এই 3টা অ্যাক্টিভিটি আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের নিচে দেখেন নিচে একটা কলাম মাইলস্টোন, এবং লেফট হ্যান্ড সাইডে আপনাদের এরকম
1 2 3 4 এরকম হচ্ছে আপনাদের লেখা আছে। এই 1 2 3 4 এরপরে যদি আপনি আপনার কার্সরটা নিয়ে আসেন তাহলে রাইট সাইড অ্যারো এরকম হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে তখন হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে ইনসার্ট টাস্ক। এই ইনসার্ট টাস্ক এটাতে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার টোটাল কয়টা অ্যাক্টিভিটি আছে? 1 2 3 তিনটা অ্যাক্টিভিটি আছে। তাহলে আমরা এখানে এই তিনবার সিমিলারলি আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে ইনসার্ট টাস্ক এটা ক্লিক করব। ইনসার্ট টাস্ক ক্লিক করার পরে আমরা এখানে যে তিনটা অ্যাক্টিভিটি আছে তিনটা একসাথে কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম। এখন প্রবলেম হচ্ছে কি, আপনি যদি এখানে দেখেন, আমরা একটু এটা বড় করে ফেলি আবার। আপনি যদি এখানে ফলো করেন, এখানে ফলো করলে আপনি কি দেখতে পাবেন যে সবগুলো একই লাইনে দেখাচ্ছে, রাইট? আসলে তো হচ্ছে আমাদের সব অ্যাক্টিভিটি গুলা একই লাইনে না, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ওরিয়েন্টেশনে। ভাই কাইন্ডলি আপনার নেম যে এখানে আছে হচ্ছে ইউজার, আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি? আমাদের সাথে হচ্ছে ডিসপ্লে নেম আছে ইউজার। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের যে নেম সেটা যাতে ডিসপ্লেতে থাকে, হ্যাঁ? কারণ আসলে আমি যদি কথা বলতে চাই আপনার সাথে, আপনাকে তো আসলে ডাকতে পারি না ইউজার ভাই। একটু সবাই আমরা যারা আছি একটু সবাই চেষ্টা করব ডিসপ্লেতে যাতে হচ্ছে আমাদের অরিজিনাল যে নেম সেটা যেন শো করে। আচ্ছা এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, তাহলে হচ্ছে কি করতে হবে, এই যে অ্যাক্টিভিটি গুলা কিভাবে হচ্ছে সাব অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করতে হবে। সাব অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমরা এই সব অ্যাক্টিভিটি গুলাকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করতে হবে? ফার্স্ট প্রথম যে অ্যাক্টিভিটি আছে সেখানে হচ্ছে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে লাস্টের যে অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটিতে ক্লিক করব, কিন্তু সাথে হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট এই কিবোর্ডটা কিটা প্রেস করব। শিফট প্রেস করার পরে আমরা এখানে ইমোবিলাইজেশন এই অ্যাক্টিভিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে টাস্কে আসবো। টাস্কে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অনেকগুলো লেখা আছে। প্রথমে ভিউ, ক্লিপবোর্ড, ফন্ট এন্ড শিডিউল। এই শিডিউল যে ফন্ট যে টুলটা আছে এর আন্ডারে দেখেন এখানে দুইটা অ্যারো আছে। একটা অ্যারোতে লেখা আছে আউটডেন্ট, একটা অ্যারোতে লেখা আছে ইনডেন্ট। আমরা এই ইনডেন্ট এই অপশনটাতে এইটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে একটা তীর চিহ্ন চলে আসছে, একটা ট্রায়াঙ্গেল চিহ্ন চলে আসছে এবং এই অ্যাক্টিভিটি গুলা একটা শেপ বা একটা ধাপে ভিতরে চলে গেছে। এখন দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সব অ্যাক্টিভিটি গুলা এখন দেখাচ্ছে একটা অ্যাক্টিভিটির আন্ডারে বা নির্দিষ্ট অ্যাক্টিভিটি। এটাই মূলত হচ্ছে আমাদের এই সব অ্যাক্টিভিটি সামারি টাস্ক, রাইট? সিমিলারলি আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের আন্ডারে কি আমাদের এই তিনটা অ্যাক্টিভিটি ছিল, এই তিনটা অ্যাক্টিভিটি আমরা সিলেক্ট করব। আচ্ছা এটা আরেকভাবে সিলেক্ট করা যেতে পারে, সেটা কি হবে, আপনার যে মাউস আছে প্রথমে যে অ্যাক্টিভিটি আছে ওই অ্যাক্টিভিটিতে সিলেক্ট করবেন। আপনার মাউসটাকে না ছেড়ে নিচ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে এগেইন আমরা এই আউটডেন্ট এই অপশনটাতে ক্লিক করব। আমি এই আউটডেন্টে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এটা হচ্ছে বোল্ড হয়ে গেছে এবং বোল্ড হওয়ার সাথে সাথে তার আন্ডারে যে অ্যাক্টিভিটি গুলো আসছে সেটা একটা এক ধাপ ভিতরে চলে আসছে। এখন এটাতে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি গুলা ভিতরে চলে গেছে। আচ্ছা আজকে খুব বোরিং লাগতেছে নাকি? খুব বোরিং লাগলে আমাকে একটু নোট দেন যে এত বোরিং ক্লাস করতে পারতেছি না, তাহলে আমরা অন্যভাবে আবার অ্যাপ্রোচ করার ট্রাই করব। ঠিক আছে? রাশেদুল ভাই, এমডি রাশেদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস কি খুব বোরিং মনে হচ্ছে নাকি? আমরা না এইভাবে না, আগাবো নাকি? না না, ইটস ওকে। এভাবে আগানো যায় না? আচ্ছা আমরা নেক্সট অপশনে চলে আসি, আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাই। পরবর্তী অ্যাক্টিভিটি আমাদের কি আছে, মাইলস্টোন ছিল এখানে এবং মাইলস্টোনের আন্ডারে আমাদের তিনটা অ্যাক্টিভিটি ছিল। ফার্স্ট হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব মাইলস্টোনের নিচে, দেন ইনসার্ট টাস্ক। এটার আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে কিভাবে সিলেক্ট করা ক্রিয়েট করা যায়। ফার্স্ট হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে টাস্কে ক্লিক করবেন। টাস্কে ক্লিক করার পরে
আপনি এখানে চলে আসবেন, এখানে দেখেন ইনসার্ট টাস্ক সামারি মাইলস্টোন, এখানে দেখেন ইনসার্ট টাস্ক বলে একটা কলাম আছে, এখানে এই ইনসার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি সিলেক্ট করবেন টাস্ক। তো এখান থেকে যদি আপনি এরকম ক্লিক করে একবার করে ক্লিক করেন তাহলে একটা একটা করে এখানে এডিশনাল টাস্ক এখানে অ্যাড হয়ে যাবে এবং লিখে আসবে এরকম নিউ টাস্ক। সো সিমিলারলি আমাদের এখানে তিনটা অ্যাক্টিভিটি ছিল, সেই তিনটা অ্যাক্টিভিটিকে আমরা এখানে জাস্ট কপি করব এখন, দ্যাটস এনাফ। এবং এই তিনটা অ্যাক্টিভিটি কি ছিল, মাইলস্টোন আন্ডারে সিলেক্ট করার পরে আমরা আউটডেট এই অপশনে ক্লিক করব, আউটডেটে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম মাইলস্টোন আন্ডারে চলে আসবে এবং মাইলস্টোনটা ডিফারেন্ট একটা ফন্টে চলে যাবে। দেন মোবিলাইজেশন অ্যাক্টিভিটি, মোবিলাইজেশন অ্যাক্টিভিটির আন্ডারে আমাদের কি কি কাজ ছিল আমরা একটু দেখে আসি। আমাদের এখানে কাজ আমরা রেখেছি মাত্র একটাই, সো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করে নিব এবং এখান থেকে হচ্ছে ইনসার্ট করার পরে আমরা এটা কপি করে নিলাম, দেন এখানে পেস্ট এন্ড উইল প্রেস আউটডেন্ট ইনডেন্ট। ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, সিমিলারলি ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটির আন্ডারে আমাদের দুইটাই ছিল। এখন আমরা যদি একাধিক রো যদি একবারে ক্রিয়েট করতে চাই তাহলে কি করব, আমরা এই ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে আমার দুইটা অ্যাক্টিভিটি দরকার, তো আমি এখান থেকে দুইটা রো সিলেক্ট করে রাখবো। দুইটা রো সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, তাহলে দেখবেন যে এখানে দুইটা অ্যাক্টিভিটি এরকম ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদেরকে বারবার ক্লিক করার কোনো প্রয়োজন নাই, আমরা মাল্টিপল অ্যাক্টিভিটি একবারে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা দুই সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে আমরা ইনডেন্ট এই অপশনটাতে ক্লিক করব। প্রকিউরমেন্ট আন্ডারে হচ্ছে আমাদের কয়টা অ্যাক্টিভিটি আছে আমরা একটু দেখে আসি। প্রকিউরমেন্টের আন্ডারে আমাদের তিনটা অ্যাক্টিভিটি আছে, তাহলে আমরা এখান থেকে তিনটা রো একসাথে সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, আমাদের তিনটা ব্ল্যাঙ্ক রো অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে। তো এখান থেকে সিমিলারলি আমরা এটা কপি করে নিলাম, দেন দিস উইল পেস্ট এখান থেকে এই পর্যন্ত, দেন আমরা ইনসার্ট করে ফেললাম। নেক্সট হচ্ছে আমাদের কি কি আছে, পরবর্তীতে হচ্ছে আমাদের আবার কনস্ট্রাকশন আছে এবং তার আন্ডারে দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা রো আছে, তো আমরা এখান থেকে 5টা রো একবারে সিলেক্ট করব, দেন ইনসার্ট। এখান থেকে হচ্ছে এই 5টা রোকে এখন যদি আপনি একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে ইনসার্টে ইনডেন্টে ক্লিক করেন তাহলে দেখবেন এই নির্দিষ্ট অ্যাক্টিভিটির আন্ডারে হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, সিমিলারলি আগের বারে যেভাবে ক্রিয়েট করে নিয়েছিলাম জাস্ট এখান থেকে কপি করে নিলাম, ওকে। তারপরে টেস্টিং এন্ড কমিশনারিং এর আন্ডারে হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভিটি ছিল এবং ডিমোবিলাইজেশনের আন্ডারে একটা অ্যাক্টিভিটি আছে, তো আমরা এটা just একবারেই লিখে ফেলি, কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। এবং ডিমোবিলাইজেশনের আন্ডারে কি ছিল আমাদের, ডিমোবিলাইজেশন অফ দ্য কন্ট্রাক্টর, দেন দেন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির আন্ডারে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আবার ফার্দার আমরা এখান থেকে আলাদা করব। জেনারেল ওয়ার্ক এর আন্ডারে হচ্ছে আমাদের দুইটা অ্যাক্টিভিটি ছিল, আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলবো, দেন আমরা এই দুইটা কপি করলাম। আচ্ছা, আপনারা ইচ্ছা করলে কিন্তু প্রত্যেকটা আবার এখানে লিখতে পারবেন, হ্যাঁ, শুধুমাত্র টাইম সেভ করার জন্য আমি কপি পেস্ট করতেছি, তো ইট ডাজন্ট মিন দ্যাট আপনাদেরকে কপি পেস্ট করতে হবে। এখানে কি আছে, আবার 4টা অ্যাক্টিভিটি আছে, রাইট? আমরা এখান থেকে ফুল 1 2 3 4 সিলেক্ট করব, দেন ইনসার্ট এই অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে এখানে যে কয়টা আছে একসাথে সিলেক্ট করে নিলাম, পেস্ট এখান থেকে হচ্ছে আমরা এখানে পেস্ট করলাম, দেন এটা সিলেক্ট করব, দেন ইনসার্ট। এখন কি প্রত্যেকটা আন্ডারে আবার হচ্ছে আমাদের সেম অ্যাক্টিভিটি আছে, রাইট? স্ট্রাকচার সিভিল ওয়ার্ক এমইপি স্ট্রাকচার, সরি আর্কিটেকচার, এখানে সেম রিপিট। তাহলে এই রিপিট যদি থাকে ফার্স্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলবো, রাইট? সিলেক্ট কিভাবে করতে হবে আমি দুইবার বলছি, তো আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন, তারপরে কোনো অসুবিধা হলে জানাবেন। এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে দিব, দেন আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইনডেন্ট, দেন এখান থেকে এটাকে আবার কপি করব, রাইট বাটন কপি, দেন সরি সিলেক্ট অল, রাইট বাটন কপি, দেন যার আন্ডারে আমরা এটা পেস্ট করতে চাচ্ছি ঠিক তার নিচের রোটা সিলেক্ট করে সেখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব।
রুফটপের নিচেও সেম। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, এখান থেকে এটা আমরা সিলেক্ট করলাম, দেন ইনসার্ট। ওকে, সো মোটামুটি হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক দাঁড়ায় গেছে, রাইট? এখানে মোটামুটি আমরা ফ্রেমওয়ার্ক দেখে ফেলেছি যে আমাদের এখানে কি কি অ্যাক্টিভিটি আছে এবং সেটা কিভাবে হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে। আমরা এখন এটাকে হচ্ছে ফরম্যাটিং করব। ঠিক আছে, ফরম্যাটিং মূলত হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের তো একটা ব্যাপার আছে, রাইট? আমরা তো এইভাবে এরকম সবগুলো যদি এরকম সাদা সাদা কালো হয়, এই সাদা কালো জিনিস তো আর হচ্ছে আমরা ক্লায়েন্টকে সাবমিট করতে পারি না। আমরা ক্লায়েন্টকে সাবমিট করলে তাদেরকে একটা মোটামুটি দৃষ্টিনন্দন কিছু দেওয়া উচিত, রাইট? তো সেটা আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট হচ্ছে আপনি এখান থেকে ভিউতে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন টাস্ক, অনেকগুলো টুলস আছে, এখান থেকে হচ্ছে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে আউটলাইন, এই আউটলাইনে ক্লিক করবেন। আউটলাইনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে লেভেল 1, লেভেল 1 এ ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে শুধুমাত্র এই একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এটাকে সিলেক্ট করবেন। তারপরে টাস্কে সিলেক্ট করবেন, টাস্কে সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন, সাথে হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করে দিবেন। আমি এখানে হোয়াইট করে দিলাম আমার সুবিধার্থে। নেক্সট আমরা ক্লিক করব হচ্ছে ভিউ, এগেন আমরা আউটলাইনে ক্লিক করব, দেন এখান থেকে লেভেল 2 তে ক্লিক করব। আপনি এখন দেখতে পাচ্ছেন লেভেল 2 মানে কি, আমরা যদি এক্সেল ফাইলে যাই, আমাদের এক্সেল ফাইলেও কিন্তু লেভেল 2 তে শুধু এই কয়টা অ্যাক্টিভিটি ছিল। আমরা একটু সাইড বাই সাইড দেখি, দেন মেবি ইট উইল বি মোর ইফেক্টিভ। আচ্ছা, এখানে আপনি দেখেন এই লেভেল 2, এই লেভেল 2 তে যখন ছিল আমাদের লেভেল 2 তে কিন্তু এই অ্যাক্টিভিটি গুলাই ছিল, এখানে সেগুলা কি একেবারে কাছাকাছি শো করতেছে, রাইট? একসাথে আছে। এই লেভেল 2 টাও সিমিলারলি আমরা হচ্ছে ফরম্যাটিং করে ফেলবো। কিভাবে? এই অ্যাক্টিভিটি গুলা সিলেক্ট করব সবগুলা, তারপরে টাস্কে ক্লিক করব, এখান থেকে ওটাকে ফন্ট হোয়াইট করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড আকারে হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে ভিউ, দেন আউটলাইন, লেভেল 3। লেভেল 3 তে আসার পরে এইগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি আমরা কখনো কালার করব না, যেগুলো অ্যাক্টিভিটি নয় আমরা সেগুলোকে শুধু কালার করব। সো এটা হচ্ছে অ্যাক্টিভিটি নয়, আমরা এগুলোকে কালার করলাম। এটাকেও হোয়াইট কালার করে দিলাম, দেন এই কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের লেভেল 3 শেষ, তারপরে আবার ভিউতে ক্লিক করব, দেন আউটলাইনে ক্লিক করব, লেভেল 4 এ ক্লিক করব। লেভেল 4 এ ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, আমরা জানি, কিন্তু এগুলো অ্যাক্টিভিটি নয়। এগুলো মূলত হচ্ছে, এটা এখনো আমাদের ডাব্লিউবিএস, যার অ্যাক্টিভিটি ব্রেকডাউন হচ্ছে আমরা আগামী ক্লাসে শিখবো। বাট তাহলে কি এটাকে আমরা কালার করতে পারি, এটাকে আমরা কালার করে দিব। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটা টু প্রশ্ন। মাচ সিমিলার। ভাইয়া, যতক্ষণ পর্যন্ত টাস্কে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমি কালার করব বা কালার করে আলাদা জি করে রাখতে পারবো? জি জি, বাট আমাদেরকে সেম কালার প্রোভাইড করতে হবে সেম লেভেলের জন্য। ঠিক Okay. আছে, কালারটা যেন ভিন্ন কালার না হয়ে যায়। এখন আচ্ছা এই ভাই, আরেকটা কালারটাই জিনিস। মূলত হচ্ছে জি জি, জি বলেন বলেন। বলেন। জি জি। এই সেম কালারই মূলত হচ্ছে আমাদের প্রোভাইড করতে হবে একই লেভেলের জন্য। তাহলে এটাকে যদি আবার যদি সিলেক্ট করি, এটা হচ্ছে আমরা এখন একটু পেইন্ট করা শিখি। হ্যাঁ, ফরম্যাট কিভাবে আমরা ফরম্যাটিং করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা তাহলে এটাকে টোটাল সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমাদের উপরে যে টাস্ক আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে এটা পেইন্ট করতে চাচ্ছি বা ফরম্যাটিং করতে চাচ্ছি সেখানে ক্লিক করব। একবার ক্লিক করলেই আমাদের এটা ফরম্যাটিং হয়ে যাবে। সো রিপিটেড করার জন্য তাহলে কি করতে হবে? এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে, সরি, ডাবল ক্লিক অপশন ফর এক্সেল নট ওয়ার্কিং। তো সিমিলারলি আমরা এটা আবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আবার এটা সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে আমাদের এখন ফরম্যাটিং হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে একটু আগে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা এখন মোটামুটি একটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে, দেখতে একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, ফার্দার ডিটেলস আমরা শিখবো আমাদের নেক্সট ক্লাসে। আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। ফাইলটা আমরা এখানে সেভ করে ফেলি। সেভ। একটা ওকে, কোশ্চেন আছে ভাইয়া, ওই যে ইন্ডেন্ট করলেন একটু অ্যাক্টিভিটিজ এর আন্ডারে, হ্যাঁ, হ্যাঁ জি বলেন। ইন্ডেন্ট করাতে একটু সরে গেল, আউটডেন্টটা কি হবে হ্যাঁ, তাহলে? আচ্ছা, বলছিলাম এখান আপনি থেকে যখন আপনি সিলেক্ট, অ্যাক্টিভিটিজ এর আন্ডারে
আর, জি 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 ভাই, এখান থেকে ধরেন আপনি অ্যাক্টিভিটি ভাই। ধরেন মিস্টেকেনলি এই অ্যাক্টিভিটিটা আপনি স্ট্রাকচারের আন্ডারে নিয়ে আসছেন, হ্যাঁ, ইনডেন্ট করে। হুম হুম কিন্তু এটা তো আসলে স্ট্রাকচারের আন্ডারে না, এটা কি ফাউন্ডেশনের আন্ডারে, রাইট? তখন আমরা কি রাইট। করব, এই অ্যাক্টিভিটিটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে আউটডেন্ট যে অপশন আছে, এই আউটডেন্টে আমরা ক্লিক করব। আউটডেন্টে ক্লিক করলে এটা বাইরে চলে যাবে। ও এখন আচ্ছা, এটা মানে যদি আমরা মনে করি undo। যে ফাউন্ডেশনেরও বাইরে এই অ্যাক্টিভিটি, তখন এটাকে আরেকবার যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা ফাউন্ডেশন এবং সিভিল ওয়ার্ক একই আন্ডারে চলে আসছে, এবং সিভিল ওয়ার্কের আন্ডারে হচ্ছে আমাদের এই এমইপি এন্ড স্ট্রাকচার ওয়ার্ক এখন শো করছে। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আর আগাতে চাচ্ছি না, কারণ আসলে সময় বেশি হয়ে গেছে অলরেডি। সময় এই কারণে বেশি হয়ে গেছে, আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন দেখবেন যে এটা টাইম অনেক বেশি লাগতেছে। কারণ যারা অলরেডি প্র্যাকটিস করছেন আগে তাদের কথা আলাদা, বাট ফার্স্ট টাইম যারা প্র্যাকটিস করতেছেন এই কাজ করতে দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। সো যার কারণে আমি আসলে আর আগাতে চাচ্ছি না, কিন্তু আপনারা চাইলে আমি আরো আধা ঘন্টা এক্সটেন্ড করতে পারি। আপনাদের অপিনিয়ন থাক কি? স্যার, আজকে এই পর্যন্ত থাক। আজকে এই পর্যন্তই থাক, আমরা প্র্যাকটিস করি দেখি। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকের ক্লাস তাহলে এখনই আমরা সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং দ্য সেশন। আপনাদের সাথে আমি এই ফাইল দুইটাই শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। জি এখনই যে এক্সেল ফাইল আমরা এখন কাজ করেছি এবং যে এমএস প্রজেক্ট ফাইলে আমরা কাজ করেছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমি আশা করি যে আহ, আপনার যে কোশ্চেন ছিল ভাই, sorry, full name, where does it go, the full name? শামসুল ভাই, হ্যাঁ, শামসুল ভাই, যে আপনার মোটামুটি আমাদের মনে হয় আমি যেভাবে আগাবো আপনার কোনো প্রি ডিটারমাইন্ড বা কোনো পূর্ব এক্সপিরিয়েন্স, কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি ফলো করতে পারবেন বলে আমার বিশ্বাস আর কি। হ্যাঁ ভাই, এখন মজা পাচ্ছি আজকে। হ্যাঁ, আপনি ফলো করতে পারবেন আমার এই ক্লাসটা, আমাদের এই সেশনগুলো কমপ্লিট করার জন্য কোনো ধরনের কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নাই, কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নাই। ঠিক আছে, খুব সহজ। জি ভাই। আমরা যেটা জাস্ট এক্সপ্লেন করব সেটা আপনি সেইভাবে একটু প্র্যাকটিস করবেন, দ্যাটস এনাফ। আপনার প্রজেক্ট আপনার মতো আপনি বিল্ড করতে পারবেন। তারপরে আমি অবশ্যই আপনি যেটা বলছেন আমি দেখাবো। ঠিক আছে? জি ওকে, জি ভাই। জি ভাই। জি। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।